আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আহমদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে যারা অনলাইন লাইভ ক্লাসের সাথে সংযুক্ত হয়েছ, তারা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের। আর তোমরা ক্লাসে সক্রিয় থাকো। তোমাদের কোনো সমস্যা হলে, কোনো জানার প্রয়োজন যেটা, সেটা আমাকে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধারাবাহিক নিয়মে আমি ক্লাস করে যাচ্ছি। বিগত ক্লাসে ভেক্টর গুণন নিয়ে আলোচনা করেছি। শুধু ভেক্টর গুণন করার সময় সূত্রটা কী হবে সেই সূত্রে প্রতিপাদন করেছি। আজকে তার কিছু ব্যবহারিক প্রয়োগ আমরা সেই ক্ষেত্রে দেখাবো। ভেক্টর গুণনের সাহায্যে আমরা ইতিমধ্যে যে সূত্রটা পেয়েছি তা হলো, যদি দুইটি ভেক্টর এ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, বি ভেক্টর ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, যদি এরকম দুইটি ভেক্টর হয়, তাইলে ভেক্টর গুণন আমরা পেয়েছি এ ক্রস বি ইকুয়াল টু আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এরকম একটা রেজাল্ট আমরা ওই দিন ভেক্টর গুণন করে কিভাবে পাওয়া যাবে সেটা নির্ণয় করেছি। তোমরা আশা করছি ইতিমধ্যেই এই সূত্রটা শিখেছ। এখন এই সূত্রের উপর ভিত্তি করে আমরা কিভাবে ভেক্টরের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি সেইগুলি নিয়ে আলোচনা করছি। তাহলে দেখা গেল যে একটা ভেক্টর, দুইটি ভেক্টর রাশি যদি আমরা ক্রস গুণন করি, এক ক্রস বি যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাই যে এক ক্রস বি ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট যদি লিখি আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এখন যদি একটা ভেক্টর পি ইকুয়াল টু 4i প্লাস 2j মাইনাস 3k, আরেকটা ভেক্টর কিউ ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস 4k। এখন এই দুইটা ভেক্টরের ক্রস গুণন যদি আমরা নির্ণয় করি, তাহলে কি হবে? পি ক্রস কিউ ইকুয়াল টু, এখানে আই জে কে 4 2 মাইনাস 3 2 মাইনাস 3 4, এরকম আমরা একটা ডিটারমিনেন্ট পেয়ে গেছি। এখন এই ডিটারমিনেন্টের আমরা এর থেকে একটা রেজাল্ট তৈরি করতে পারি যে প্রিকর্স
কিউ ইকুয়াল টু কী হবে, এটা ইকুয়াল টু যদি আমরা এখানে লিখতে পারি আই চলে গেলে উপাংশের গুণফল 2 × 4 8, এখানে একটা মাইনাস চিহ্ন সূত্রের, তাহলে -3 আর -3 গুণ করলে হয়ে যাচ্ছে +9, তাহলে এখানে 9। তারপর আমরা এখানে মাইনাস চিহ্ন দিতে পারি, প্লাস চিহ্ন দিতে পারি। মাইনাস চিহ্ন দিলে একই নিয়মে গুণ করে যাওয়া যায়, যে যদি নেই তাহলে আমরা দেখা যাবে এখানে 4 আর 4 গুণ করলে হলো 16, এখানে 2 আর -3, 2 আর -3 গুণ করলে হলো -6, তাহলে এখানে ফর্মুলা মাইনাসটা তখন প্লাস হয়ে গেল 6। তারপরে কে লেখে, এখানে কের লেখে আমরা এই উপাংশেরগুলি গুণ করি, কে আর এগুলি বাদ দিয়ে দেখা যাবে যে এখানে 4 × -3 -12, আবার 2 × 2 4 -4, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে I -1 -6 আর 16 22, যে এখানে প্লাস কে ইন্টু -16, তাহলে অবশেষ কি দাঁড়ালো যে -I -22 যে -16 কে। তাহলে অতএব লাস্ট অফ অল আমরা পেলাম P × Q ইকুয়াল টু এরকম একটা ভেক্টর, যে এটা একটা যেহেতু ভেক্টর রাশির ভেক্টর গুণনে, দুইটি ভেক্টরের গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যাবে। তাহলে এখন দেখো এখানে একটা ভেক্টর রাশি পাওয়া গেল I, এটা একটা ভেক্টর রাশি। এভাবে তোমরা এই সূত্রের সাহায্যে এই ভেক্টরের গুণটা করতে পারবে। তাহলে সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে, আর না হয় করা সম্ভব হবে না। এখানে আমরা আরও কিছু সিদ্ধান্তে উপনীত হব, যে P × Q দুইটা ভেক্টর যদি গুণ হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি কি PQ sin θ n একটা ইউনিট ভেক্টর। এখন দেখো যদি P × Q ইকুয়াল টু 0 হয়, P × Q ইকুয়াল টু যদি 0 হয়, যদি P × Q ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা বলতে পারি P × Q ইকুয়াল টু 0, অতএব PQ sin θ এখানে একটা ইউনিট ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এখানে sin θ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0/PQ, একটা ইউনিট ভেক্টর, এখানে ইউনিট ভেক্টরের মান 1। তাহলে এখানে এই P × 0, দ্যাট ইজ এই P × 0 ভেক্টরের মান যদি এখানে আমরা 0 পাই, P × Q ভেক্টরের মান যদি আমরা 0 পাই, তাহলে আমরা লিখতে পারি যে PQ sin θ ইকুয়াল টু এটার মানটা হবে, n এর মান হলো 1, সুতরাং লেখা যায় PQ sin θ, ইউনিট ভেক্টরের মান 1। তাহলে PQ sin θ ইকুয়াল টু 0, sin θ ইকুয়াল টু P 0/PQ, or sin θ ইকুয়াল টু 0, or θ ইকুয়াল টু কী হবে, sin θ ইকুয়াল টু sin 0, sin 0 ডিগ্রির মান হলো 0, or θ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে θ ইকুয়াল টু যদি 0 হয়, যে একটা ভেক্টর এ ভেক্টর এদিকে, এখন আরেকটা ভেক্টর বি এইদিকে, তাদের মধ্যবর্তী কোণ θ, তাহলে এ ভেক্টর বি ভেক্টর একই দিক নয়। যখনই এই θ ইকুয়াল টু 0 হবে, যদি θ ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে, এ বি ভেক্টরটা এ ভেক্টরের এই দিক একই হবে। θ 0 হয়ে যাওয়ার কারণে বি ভেক্টরের দিক এবং এ ভেক্টরের দিক একই হবে। যখন দুইটা ভেক্টরের দিক একই হয়, তখন সেই ভেক্টরদ্বয় কি পরস্পর সমান্তরাল।
তখন হবে সেই ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে দেখা যায় যে আমরা এখান থেকে পাই যে এই যে কোনো দুইটি ভেক্টরের ক্রস গুণনের ফলে যদি মান শূন্য হয় তাহলে সেই ভেক্টরদ্বয় কি পরস্পর সমান্তরাল। তাহলে পি ভেক্টর সমান্তরাল কিউ ভেক্টর, যে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। এটা একটা শর্ত আমরা পেয়ে গেলাম যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ভেক্টরদ্বয়ের ক্রস গুণফলের মান শূন্য হবে। অথবা আমরা বলতে পারি যে দুইটা ভেক্টরের সমান্তরাল হলে তাদের ক্রস গুণফল শূন্য হবে। তাহলে এই শর্তটা মনে রাখতে হবে যে দুইটি ভেক্টর ক্রস গুণের ফলে যদি মানটা শূন্য পাওয়া যায় তাহলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। এখন আমরা এই ধরনের একটা প্রবলেম সলভ করে দেখি যে এরকম পাওয়া যায় কিনা। যেমন পি একটা ভেক্টর 3i + 3j + 3k, কিউ একটা ভেক্টর এখানে 5i 5j + 5k। এখন ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল কিনা এটা দেখাতে হবে। ভেক্টরদ্বয়ের অবস্থান কিরূপ, যে ভেক্টরদ্বয় সমান্তরাল হবে না লম্ব হবে, যুক্তি দেখাও। ভেক্টর দ্বয় সমান্তরাল এখানে বলা হলো যে ভেক্টরদ্বয় সমান্তরাল হবে কিনা, পরস্পর সমান্তরাল হবে কিনা এটা যুক্তি দেখানোর জন্য। তাহলে যুক্তি বলতে আমরা এখানে কি গাণিতিক যুক্তি দেখাতে হবে। এটা ভেক্টরদ্বয় যদি সমান্তরাল হতে হয় তাহলে কি হবে, যে ভেক্টর দুইটার ক্রস গুণফল শূন্য হতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে পি ইকুয়াল টু এত, কিউ ইকুয়াল টু এত। আমরা জানি পি ক্রস কিউ ইকুয়াল টু এখানে আই জে কে 3 5 5 5। এখন দেখো এটাকে যদি আমরা সমাধান করি, 15 - 15 তাহলে এখানে পাওয়া গেল একটা জিরো ভেক্টর, যে প্রত্যেক জায়গায় জিরো আসলো। তাহলে এখানে পি ক্রস কিউ ভেক্টরটা হবে একটা জিরো ভেক্টরটা হবে জিরো ভেক্টর। তাহলে পি ক্রস কিউ ভেক্টর ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম জিরো ভেক্টর। এখন যদি বলি যে পি ক্রস কিউ ভেক্টরের মান, এই মান জিরো ভেক্টরের মান কি হবে, জিরো হবে। জিরো ভেক্টরের মানও জিরো। তাহলে যদি দুইটি ভেক্টর ক্রস গুণন শূন্য হয় আর যদি ওই ভেক্টরদের কোনো একটি ভেক্টর শূন্য ভেক্টর না হয় বা নাল ভেক্টর না হয়, তাহলে সেই ভেক্টরদের গুণফলের বিনিময়ে আমরা যদি জিরো পাই তাহলে সেই ক্ষেত্রে বলা যাবে যে পি কিউ পরস্পর সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যেহেতু মানটা আমরা শূন্য ভেক্টর পেয়েছি এবং তার মান হলো জিরো,
এর থেকে আমরা বলতে পারি যে পি এবং কিউ পরস্পর সমান্তরাল, পি এবং কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে এটা বলা গেল। এখন এই ধরনের দেখা যায় আমরা আরেকটা প্রবলেম আমরা দেখাচ্ছি যে a vector equal to 2i plus 2j plus 2k, b একটা ভেক্টর 3i plus mj plus 3k, এরকম দুটি ভেক্টর দেওয়া হলো। এখন বলা হলো যে ভেক্টর দুই যদি পরস্পর সমান্তরাল হয়, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে m এর মান কত হবে, m এর মান কত হবে। এখানে দুইটা ভেক্টর আমি লিখেছি, একটা ভেক্টর a ইকুয়াল টু 2i প্লাস 2j প্লাস 2k, আর একটা ভেক্টর b ইকুয়াল টু 3i প্লাস mj প্লাস 3k, এই দুইটা ভেক্টর। এখন বলা হলো যে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, যে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে প্রথমেই কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে, দেওয়া আছে a ভেক্টর b ভেক্টর। এখন আমরা জানি a ক্রস b লিখতে পারি a ক্রস b ইকুয়াল টু, ওই সূত্রটা লিখতে হবে i j k, এখানে 2 উপাংশগুলি, এখানে 3 m 3 এরকম। এখন এটাকে যদি আমরা i 6 মাইনাস 2m মাইনাস j 6 minus 6 plus k 2m minus 6, তাহলে এখানে কি পাই, i 6 minus 2m, এখানে 6 minus 6 0, তার মানে এই টার্মটা থাকতেছে না, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে কি থাকলো, প্লাস k 2m minus 6। তাহলে এখানে a ক্রস b ভেক্টর ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এরকম একটা রেজাল্ট, যে i 6 minus 2m plus k, এখানে আইটা পরেও লেখা যাবে, আগেও লেখা যাবে। তাহলে আমরা ইচ্ছা করলে আইটাকে আগে পরে, যে এটা সংখ্যামান হলে সমস্যা নেই, ওইভাবে লেখা যায়। আমরা যদি ইচ্ছা করে এটাকে এরকমও লিখতে পারবো, 6 minus 2m i প্লাস 2m minus 6 ইকুয়াল k, কেমন, এটা লেখা যাবে। তাহলে এতটুকু পাওয়ার পর আমাদের বাকি যে কাজটা করতে হবে, যে এখানে এ এবং বি পরস্পর সমান্তরাল হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এ ক্রস বি ইকুয়াল টু 0 ভেক্টর হবে। তাহলে এখানে আমাদের দেখা গেল এ ক্রস বি ইকুয়াল টু একটা
ভেক্টর পেয়েছি। আর শর্তটা কি, এক ক্রস বি পরস্পর সমান্তরাল হলে এক ক্রস বি ইকুয়াল টু ভেক্টর, যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা হবে জিরো ভেক্টর বা নাল ভেক্টর। এখন তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে 6 মাইনাস 2m I প্লাস 2m মাইনাস 6k ইকুয়াল টু জিরো ভেক্টর। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা এখানে দেখো যে 6 মাইনাস 2m I এবং 2m মাইনাস 6k জিরো, এই এখানে দুইটা মাত্রা আছে, একটা এক অক্ষের দিকে আরেকটা হলো জেড অক্ষের দিকে। তাহলে এখানে এই জিরো ভেক্টরটাকে যদি আমরা লিখতে পারি, যে কোনো ভেক্টরকে যদি জিরো ভেক্টর হয় তাহলে সেটাকে কি লিখতে পারি, যে এই I জিরো প্লাস জে জিরো প্লাস কে জিরো। এখানে দেখো প্রত্যেকটারই এই আই এর একটা সহগ আছে, জে এর একটা সহগ আছে, কে এর একটা সহগ আছে, প্রত্যেকটা সহগ কি জিরো। সুতরাং এই জিরো ভেক্টর যখন হয় তখন প্রতিটা উপাংশেরই উপাংশটার মান হয় জিরো। তাহলে এই ক্ষেত্রে আমরা ঠিক ততদূর না যে এখানে আমরা বলবো যে আই উভয় পক্ষ থেকে আয়ের সহগ নিয়ে পাই, উভয় পক্ষ থেকে আই এর সহগ নিয়ে পাই। দেখা যায় আয়ের সহগ যখন নেওয়া হবে তখন 6 মাইনাস 2m ইকুয়াল টু 0 বা 2m ইকুয়াল টু 6 আর m ইকুয়াল টু 3 পাওয়া গেল। এখানে আয়ের সহগ নিলে m এর একটা মান পাওয়া গেল, ভ্যালু পাওয়া গেল 3। অনুরূপভাবে আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে কে এর সহগ, এখানে কে এর একটা সহগ আছে, সুতরাং কে এর সহগ নিয়ে পাই 2m মাইনাস 6 ইকুয়াল টু 0 বা 2m ইকুয়াল টু 6 বা m ইকুয়াল টু 3। তাহলে এখানে আমাদের দুইটা ভেক্টর এ এবং বি দেওয়া ছিল, এ ভেক্টর এবং বি ভেক্টর থেকে আমরা পেয়েছি এখানে একটা রেজাল্ট পেয়েছি এক ক্রস বি ইকুয়াল টু, আবার বলা হলো যে এখানে m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হতে হলে আমাদের প্রথমেই শর্তটা জানা থাকতে হবে, এক ক্রস বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ এবং বি ভেক্টরদ্বয় বা যে কোনো ভেক্টরদ্বয় তখন পরস্পর সমান্তরাল হবে। তাহলে এক্ষেত্রে থেকে আমাদের ওই দুটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা নির্ণয় করে নিলাম, এক ক্রস বি ইকুয়াল টু কত হয়। তার পরবর্তী সময়ে এই শর্ত অনুসারে আমরা লিখলাম যে এক ক্রস বি ইকুয়াল টু যে মানটা পাওয়া গেল সেই ভেক্টরটার ইকুয়াল টু জিরো ভেক্টর। এখন জিরো ভেক্টরের মধ্যে এখানে যেহেতু আয়ের উপাংশ আছে, কে এর উপাংশ আছে, তাহলে জিরো ভেক্টরের মধ্যে আই জে কে প্রত্যেকটাই আছে। তাহলে আয়ের উপাংশ হলো জিরো ভেক্টরে 0, জে এর উপাংশ 0, কে এর উপাংশ 0। তাহলে এখানে আয়ের উপাংশ নিলে আমরা পাই একটা, আর কে এর উপাংশ নিলে পাওয়া গেল 3। তাহলে দেখা গেল যে আয়ের উপাংশ এবং কে এর উপাংশ নিয়ে উভয় ক্ষেত্রেই m ইকুয়াল টু 3 পাওয়া গেল। সুতরাং m ইকুয়াল টু যখন 3 হবে তখন সেই ভেক্টরদ্বয় পরস্পর তখন সমান্তরাল হবে। তাহলে এইভাবে অজানা রাশির মান আমরা এই শর্ত অনুসারে আমরা নির্ণয় করতে পারি। তাহলে দেখা গেল যে এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের ফলে এক ক্রস বি যখন হবে
তখন এই সূত্রের সাহায্যে আমরা এই মানটা নির্ণয় করতে পারি। এরকম আরও অনেকগুলি সূত্র আছে যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি এ বি হয় দুইটা ভেক্টর, তাইলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ওই সন্নিহিত বাহুদের ক্রস প্রোডাক্ট নিলে বা ভেক্টর গুণন নিলে। এ এবং বি যদি দুইটা সন্নিহিত বাহু হয় সামান্তরিকের, তাইলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি, এর মান যত ততই হবে সেই ভেক্টরের ক্ষেত্রফলের মান। তাহলে এইভাবে আমরা দেখা যায় যে সামান্তরিকের যদি দুইটি কর্ণ দেওয়া থাকে, তাহলে হাফ ইন্টু এই কর্ণদ্বয়ের ক্রস প্রোডাক্টের মান যেটা হবে সেটাই হলো ওই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এই ভেক্টর গুণন ব্যবহার করে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তারপরে ওই ভেক্টরদের সমান্তরাল কিনা সেটা দেখাতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছ এবং এগুলি বাসায় অনুশীলন করার জন্য চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসগুলিতে আবার অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। তো তোমরা তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।